Welcome to Learn English Online with English Zone 101. Okay, students. Today we discuss about the structure of English sentence. আজকে আমরা ইংরেজি বাক্যের গঠন আলোচনা করব। তো স্ট্রাকচার অনুযায়ী ইংলিশ সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? না, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন কি বললাম যে স্ট্রাকচার অনুযায়ী ইংলিশ সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স সেটা বোঝার আগে আমরা একটু পিছিয়ে যাই। আমরা দুটো জিনিস আলোচনা করছি, একটা হচ্ছে ফ্রেজ এবং ক্লজ। কোনটাকে ফ্রেজ বলে, কোনটাকে ক্লজ বলে, এদের মধ্যে তফাৎ কি। তো ফ্রেজ, ক্লজ দুটোই হচ্ছে a meaningful group of words. ফ্রেজও একটা মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজও একটা মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস। এই দুটো হচ্ছে, এটা হচ্ছে এদের মধ্যে সিমিলারিটি, দুটোই অর্থপূর্ণ শব্দ সমষ্টি, গ্রুপ অফ ওয়ার্ডস। যে কোনো তিন চারটি শব্দ একসাথে তাকে না ফ্রেজ বলা যাবে না ক্লজ বলা যাবে। ফ্রেজ অথবা ক্লজ হতে গেলে একটা শব্দ সমষ্টিকে অর্থবহ হতে হবে, অর্থপূর্ণ হতে হবে। মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা এখানে যে একটা ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, whereas একটা ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব আছে। এটা হচ্ছে এর মধ্যে ব্যাপার। তাহলে ফ্রেজ আর ক্লজ দুজনই অর্থবহ শব্দ সমষ্টি, মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু ফ্রেজের মধ্যে আমরা কোনো ফাইনাইট ভার্ব পাই না, আর ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব আছে। এখন ফাইনাইট ভার্ব কাকে বলে? ডেফিনেশন ওয়াইজ ফাইনাইট ভার্ব হচ্ছে a finite verb changes its form according to subject and tense. ফাইনাইট ভার্ব তার ফর্ম, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পাল্টায়। তো সোজা ব্যাপার যে সে ফর এক্সাম্পল রাম গোজ টু স্কুল, এখানে ভার্ব কোনটা? বেসিক ভার্বটা গো, কিন্তু আমরা বলেছি এখানে গোজ। কেন কি? রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা আমরা সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছি। তো সাবজেক্ট অনুযায়ী ভার্বের সঙ্গে ইয়ে যোগ হয়ে গেছে এবং টেন্স অনুযায়ী তার ফর্মটা বসানো হয়েছে। তো ফাইনাইট ভার্ব আমরা ব্যবহার করতে গেলে আমাদের শুধুমাত্র ফাইনাইট ভার্বটা জানলে হবে না, আমাকে সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ফাইনাইট ভার্বের ব্যবহার ফর্মটাকে ব্যবহার করতে হবে। এবারে আসি যে ফ্রেজের মধ্যে এই ধরনের কোনো ফাইনাইট ভার্ব নেই, ক্লজের মধ্যে অ্যাটলিস্ট একটা ফাইনাইট ভার্ব আছে। এই ফ্রেজ তাহলে একটা সেন্টেন্সের অংশ হতে পারে, ক্যান বি পার্ট অফ আ সেন্টেন্স, বাট ইট ক্যানট মেক আ কমপ্লিট সেন্টেন্স। কেন কি?
ফাইনাইট ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্সই হয় না। অন্যদিকে একটা ক্লজ একটা সেন্টেন্স হতে পারে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের ডেফিনিশন কি? একটা সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ আছে, অর্থাৎ সেখানে সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, এবং প্রেডিকেটের মধ্যে অ্যাটলিস্ট একটা ফাইনাইট ভার্ব আছে, তবে সেটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা বুঝলাম যে ফ্রেজ আর ক্লজের মধ্যেকার তফাৎটা কি। তারপরে আমরা দেখলাম যে ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, হয় ক্লজের মধ্যে অ্যাটলিস্ট একটা ফাইনাইট ভার্ব আছে, এবং ফ্রেজ কখনো একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারে না, সেন্টেন্সের একটা অংশ হতে পারে। আর যেহেতু ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে, আমি একটা ক্লজ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারি, এবং সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে এবং একটা প্রেডিকেট থাকে, এবং প্রেডিকেটের মধ্যে একটা ফাইনাইট ভার্ব। তো এটাই সোজা, এটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমেত একটা প্রেডিকেট থাকে, এবং সিম্পল সেন্টেন্স। এবার আসা যাক আবার একটু আমরা ক্লজ নিয়ে আলোচনা করি। ক্লজ অ্যাকচুয়ালি দুই রকমের, ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে যে ক্লজটা অন্য একটা আরেকটা ক্লজের উপরে যে নির্ভরশীল। আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা ক্লজকে দুটো ভাগে ভাগ করছি। ক্লজ হলো ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারোর উপরে নির্ভরশীল নয়, whereas ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ক্লজের উপরে নির্ভরশীল। এই যে নির্ভরশীল, যে ক্লজটার উপরে ডিপেন্ডেন্ট ক্লজ নির্ভরশীল, সেই ক্লজটা হল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে গেলে সেই সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, whereas একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সে একা একাই রেখে যেতে পারে। ইনফ্যাক্ট আমরা যখন সিম্পল সেন্টেন্স বলছি যে রাম গোজ টু স্কুল, এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, একটাই ক্লজ আছে, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এবার ধরা যাক এরকম দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যাদের মধ্যে সম্পর্ক আছে, এরকম দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা কোনোভাবে কমা দিয়ে অথবা কোন একটা কনজাংশন দিয়ে জুড়ে একটা সেন্টেন্স বানাবো। সেখানে দুটো ক্লজই ইন্ডিপেন্ডেন্ট আছে, কিন্তু তারা জুড়ে গিয়ে একটা সেন্টেন্স হয়ে গেছে, তাহলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ব্যাপারটা কি হলো যে কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। সিম্পল সেন্টেন্সে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আর কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এবং এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলো আইদার কমা, সেমিক্লোন অথবা কোন কনজাংশন দিয়ে জোড়া আছে। তাহলে সিম্পল সেন্টেন্সে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, whereas কম্পাউন্ড সেন্টেন্সে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। দুই তিন ক্লজেস অ্যাকচুয়ালি যখন যুক্ত হয়ে একটা সেন্টেন্স তৈরি করে,
এবং তারা সেই সেন্টেন্সের ভিতরে ইন্ডিপেন্ডেন্টলি থাকে, কেউ তার উপর নির্ভরশীল নয়, তখন সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে তফাৎ কি? কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, whereas সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এবার এখানে একটা ছোট্ট একটা নিয়ম আছে যে এই কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে বা কম্পাউন্ড সেন্টেন্স বানালে তো আমাদের দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জয়েন করতে হচ্ছে। তো আমরা এটা জয়েন করতে পারি, এটা একটা কমা বসিয়ে দিতে পারি, সেমিকোলন বসিয়ে দিতে পারি, অথবা আমরা একটা কনজাংশন ব্যবহার করতে পারি। এবার কতগুলো পার্টিকুলার টাইপ অফ কনজাংশন এখানে ব্যবহার করা হয়। যে কনজাংশন গুলো ব্যবহার করা হয় সেই কনজাংশন গুলোর একটা নাম আছে, সেই কনজাংশন গুলোকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে ফাইনালি কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশন কি দাঁড়ালো? যে যখন আমরা দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কমা, সেমিকোলন অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা যুক্ত করছি, তখন সেটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। একটা এক্সাম্পল দেওয়া যাক। একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হচ্ছে রাম গোজ টু স্কুল, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে রাম লার্নস হিজ লেসন্স ভেরি অ্যাটেন্টিভলি। এই দুটো আমরা একটা কনজাংশন দিয়ে জুড়ে দিতে পারি অ্যান্ড দিয়ে, রাম গোজ টু স্কুল অ্যান্ড হি লার্নস হিজ লেসন্স ভেরি অ্যাটেন্টিভলি। তাহলে এটা হয়ে যাবে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা একটুখানি প্রথম থেকে আমার বিষয়টা রিভাইজ করে নিই। সেটা হচ্ছে যে একটা ক্লজ হচ্ছে মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে। একটা ক্লজ সে একটা সেন্টেন্সও হতে পারে, ইনফ্যাক্ট একটা সিম্পল সেন্টেন্সে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এরকম এক বা একাধিক দুই বা ততোধিক তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, স্বাধীন ক্লজকে যখন আমরা সেমিকোলন বা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জুড়ে দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি আছে? A compound sentence has two or more independent clauses joined by a semicolon or coordinating conjunctions. এবার দুটো আমরা সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স আলোচনা করলাম। এবার আসা যাক কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স জটিল বাক্য একটু ট্রিকি। কম্পাউন্ড সেন্টেন্স যেটা হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স যেটা হচ্ছে, সেটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আন্ডারে অ্যাটলিস্ট একটা অথবা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ আছে। আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং তার অধীনে, তার আন্ডারে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে, ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এই ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ গুলোকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ।
আরেকটা নাম জাস্ট। তাহলে ফাইনালি কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনিশন কি দাঁড়ালো, যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর আন্ডারে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এটা হচ্ছে কমপ্লেক্স। তো তিনটে সেন্টেন্সের ডেফিনেশন আমরা যদি আবার একটু রিভাইজ করে নিই। সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকে এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্যাংশ বা স্বাধীন বাক্য। কম্পাউন্ড সেন্টেন্সে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেমিকোলন, কমা বা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা থাকে। এবং আমি যদি সেমিকোলন, কমা বা কনজাংশনটাকে বাদ দিয়ে মাঝখানে একটা ফুল স্টপ বসিয়ে দিই, তাহলে দুটো সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। ফাইনালি কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের আন্ডারে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এবার এই হচ্ছে প্রাথমিক বিষয়। এবার তোমরা যখন কোনো কিছু পড়ছো বা বিভিন্ন জায়গায় যখন তোমরা লিখছো, তখন তোমরা পড়তে গিয়ে চেক করবে যে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স। আমি অলরেডি বলেছি যে রাম গোস টু স্কুল এন্ড হি লার্নস হিজ লেসন্স অ্যাটেন্টিভলি। এখানে আমি অ্যান্ডটাকে বাদ দিয়ে একটা ফুল স্টপ বসিয়ে দিলে রাম গোস টু স্কুল, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হি লার্নস হিজ লেসন্স অ্যাটেন্টিভলি, এটা আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে I know that he is intelligent. এখানে আমরা যদি দেখি তাহলে আই নো, আই সাবজেক্ট, নো একটা ফাইনাইট ভার্ব, এটা একটা অংশ। দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট, এটা আরেকটা অংশ। তো এখানে হি সাবজেক্ট, ইজ মেন ভার্ব, ফাইনাইট ভার্ব, এটা জয়েন করা আছে দ্যাট দিয়ে, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইনফ্যাক্ট এটাকে জাস্ট কনজাংশনটাকে সরিয়ে দিয়ে ফুল স্টপ বসালে দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হবে না। এটাকে যদি আমি কেটে দুভাগ করতে চাই মিনিংফুলি, তাহলে আমাকে লিখতে হবে ইজ ইন্টেলিজেন্ট স্টপ আই নো ইট বা আই নো দ্য ফ্যাক্ট। আমাকে যখন আমি জুড়ছি তখন ইটটাকে অমিট করে আমি একটা দ্যাট কনজাংশন দিয়ে ওটাকে কানেক্ট করছি। আই নো দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট। এরকম ভাবে কমপ্লেক্স সেন্টেন্সে এখানে দ্যাট হি ইজ ইন্টেলিজেন্টটা আই নো এর অধীনে আছে। তাহলে দ্যাট হি ইজ ইন্টেলিজেন্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আই নোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এটাই হচ্ছে তিন রকম সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট,
এই প্রেডিকেটের মধ্যে ফাইনাইট ভার্ব আছে, কম্পাউন্ড সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে, আর কমপ্লেক্স সেন্টেন্স একটা প্রিন্সিপাল ক্লজের আন্ডারে একটা সাবঅর্ডিনেট ক্লজ রাখা হয়েছে, যুক্ত করে রাখা হয়েছে। সুতরাং কমপ্লেক্স সেন্টেন্সে এই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই কনসেপ্টটা কমপ্লেক্স সেন্টেন্সে আসে, এবং কমপ্লেক্স সেন্টেন্সের পুরোপুরি আমাদের বুঝতে গেলে আমাদেরকে এই সাবঅর্ডিনেট ক্লজ গুলো আলাদা টাইপ এবং প্রিন্সিপাল ক্লজের সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে রিলেট হয় সেটা বুঝতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ তিন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এবং একটা কমপ্লেক্স সেন্টেন্স সেটার মধ্যে যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ গুলো আমরা আইডেন্টিফাই করছি, তখন আমাদেরকে এটাও বুঝতে পারতে হবে যে সেটা নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ। তো সেটা আমরা অন্য একটা লেসনে আরেকদিন করবো। That's it. If you found this video helpful, don't forget to give it a thumbs up and subscribe, so you never miss an update from us. We'd love to see your comment. Thanks for watching, and see you next time.